সুপ্রিয় দর্শক, বাংলা মেল জার্নাল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম মিন্টু। আপনারা জানেন আগামী 2রা জুন অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচন। নানা কারণে নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোভিড পরবর্তী সময়ে অর্থনীতির চাকা স্লোথ হয়ে গেছে, বেকারত্বের হার বেড়েছে, আবাসিক সংকট বেড়েছে, স্বাস্থ্য খাতে আমাদের যে অব্যবস্থাপনা ছিল সেটি এবার কোভিড যেন আমাদেরকে চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে। সমস্ত বিষয়গুলো নিয়েই অন্টারিওর নাগরিকরা ভাবছেন, তারা চিন্তা করছেন। প্রতিবারের মতো নয়, এবার তারা যোগ্য প্রার্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, যাতে আগামী দিনে একটি সুন্দর অন্টারিও তারা গড়ে তুলতে পারেন। আমাদের জন্য এই নির্বাচনটি আরেকটি কারণে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন গতবারের নির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত আমাদের মেয়ে, আমাদের গর্ব ডলি বেগম প্রথমবারের মতো অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন। এবার তার দ্বিতীয় দফা নির্বাচন করছেন তিনি স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে। এই নির্বাচনটি নানান কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ বাংলাদেশি ক্যানাডিয়ানদের বড় একটি অংশের বসবাস স্কারবোরো সাউথ ওয়েস্টে। আসুন আমরা আজকে ডলি বেগমের কাছ থেকে জেনে নিই গত 4 বছরে তিনি কি করেছেন কিংবা তিনি কি করতে পারেননি, আগামীতে এই কমিউনিটির জন্য, অন্টারিওর জন্য এবং স্কারবোরো সাউথ ওয়েস্টের জন্য তার কি পরিকল্পনা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ডলি বেগম, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ মিন্টু ভাই। আমি যদি শুরুতে এভাবে জানতে চাই যে আমি জানি যে আপনার খুবই ব্যস্ততা, তার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, যখন আমরা রেকর্ডটি করছি সম্ভবত আর 12 দিন নির্বাচনের বাকি। যখন শুরু করেছিলেন 4 বছর আগে, ডলি তখন একটি নতুন মুখ ছিল আমাদের কমিউনিটিতে এবং একেবারেই নতুন। এই 4 বছরের ডলি কমিউনিটির পাশে ছিল, কমিউনিটিতে কাজ করেছে। সেই 4 বছর আগে এবং এখন অভিজ্ঞতাটা কেমন, এই 4 বছরের যাত্রার অভিজ্ঞতাটি যদি আমি শুরুতে জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ মিন্টু ভাই। NRB টিভিকে সবসময় সময় দিতে আমি অলওয়েজ হিয়ার। আপনারা আমাদের কমিউনিটির ভালো একটা ইউ সার্ভ আ রিয়েলি গুড পারপাস, অ্যান্ড আমি জানি আমার বাবা থেকে শুরু করে অনেক কমিউনিটি, অনেক মানসিক রিলাই করে নিউজের উপর। সো থ্যাংক ইউ সো মাচ। আসলে গত 4 বছর আমি যেটা বলবো যে যখন আমি শুরু করছিলাম ইন 2018, তখন কিন্তু কমিউনিটির মানুষ হিসাবে কমিউনিটির এক্সপিরিয়েন্স, কমিউনিটির যে স্ট্রাগল, সেই অভিজ্ঞতাটা ছিল যে আমাদের কমিউনিটির কী দরকার, আমাদের মানুষের কী দরকার, কীভাবে মানুষ, স্পেশালি ইমিগ্রেন্ট কমিউনিটি, বাংলাদেশি ক্যানাডিয়ান যারা আছেন অথবা লোকাল কমিউনিটির মানুষ যারা আছেন, হোয়াট কাইন্ড অফ ইস্যু দে আর ফেসিং এভরি সিঙ্গল ডে, সেই অভিজ্ঞতাটা ছিল। কিন্তু পার্লামেন্টের যে একটা কমপ্লিটলি প্রসিজার আছে, একটা বিউরোক্রেসি আছে, অথবা কীভাবে একটা বিল পাস করতে হয়, কীভাবে মানুষের সাহায্য করতে গেলে একটা সিস্টেমকে ন্যাভিগেট কীভাবে করতে হয়, সেই অভিজ্ঞতাটা ছিল না। সো তখন আই ওয়াজ ভেরি হাই স্পিরিটেড, বাট আই ডিড নট হ্যাভ দ্যাট নলেজ। Alhamdulillah, now I have that knowledge. গত 4 বছর যেটা আমরা কাজ করতে পারছি, I have been able to gain that knowledge to understand how to make sure that something gets done, whether it's through the parliamentary system or through the bureaucracy, and how to make sure that আমরা কিভাবে মানুষকে সাহায্য করতে পারবো। So I feel more prepared than I did in 2018, so I'm very proud of that. থ্যাংক ইউ। আরেকটি জিনিস আমি জানতে চাই, আমি জানি যে প্রথম বাংলাদেশি ক্যানাডিয়ান প্রভিন্সিয়াল পার্লামেন্ট মেম্বার হিসাবে এক ধরনের মানসিক চাপ থাকে সবসময় যে কমিউনিটির জন্য কি করা যায়। কারণ আমাদের কমিউনিটি শুধু না, স্কারবোরো সাউথ ওয়েস্টে অনেক ধরনের ক্রাইসিস রয়েছে। আসলে সত্যিকার অর্থে যে ডেভেলপমেন্ট হওয়া দরকার পুরো স্কারবোরোতে সেটি হয়নি। রাস্তাঘাটগুলো অত ভালো না, হেলথ সেক্টরটা তো আমরা নিজেরা কোভিডের সময় দেখলাম। পরিবহনের কথা যদি বলি, গণপরিবহন, সেখানে অনেক অব্যবস্থাপনা রয়েছে, আবাসন সংকট রয়েছে এবং এটা মানুষের সামর্থ্যের বাইরে, সক্ষমতার বাইরে চলে গেছে। আপনি বিরোধী দলের এমপিপি এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিরোধী দলের যে কয়েকজন এমপিপি কমিউনিটি ইস্যু নিয়ে পার্লামেন্টে সোচ্চার ছিলেন, তাদের মধ্যে আপনি অন্যতম। কিন্তু আমি যেটা সরাসরি প্রশ্ন করতে চাই, বিরোধী দলের এমপিপি হিসাবে এই যে সোচ্চার ছিলেন আপনারা, তাতে আসলে কতটুকু উপকার হচ্ছে এবং এই সোচ্চার হওয়ার ফলে কি কোনো পজিটিভ চেঞ্জ আসছে কিংবা কোনো সমাধান কি আসছে কিনা, নাকি জাস্ট আপনারা শুধু পার্লামেন্টে প্রতিবাদ করছেন, কথা বলছেন এবং এই বিষয়গুলো তুলে ধরছেন সবার সামনে? আসলে কিভাবে এটা ওয়ার্ক করে? আসলে মিন্টু ভাই, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, কারণ আমরা যে when we are elected আমাদের একটা দায়িত্ব দেওয়া হয়। অ্যান্ড আমি মনে করি যে গত 4 বছরে আমি আমার নিজের কথাই বলি, আমি
I was able to pass some really important legislation যেটা আমাদের কমিউনিটির মানুষের মানে পাশে দাঁড়িয়ে ওদের সমস্যা দেখে হাউ ডু উই মেক শিওর দ্যাট এই সমস্যার সমাধান কীভাবে আনতে হয় অ্যান্ড অপোজিশন মেম্বার হিসাবে এটা কিন্তু অনেক ডিফিকাল্ট যেটা আপনারা সবাই রেকগনাইজ করেন কারণ স্পেশালি যখন মেজরিটি গভর্নমেন্ট হয় তখন কিন্তু একটু আরও বেশি প্রেশার দিতে হয় এই প্রেশারটা তৈরি করা সেটা যখন আমরা স্পেশালি এনডিপিতে তখন আমরা উই মেড শিওর দ্যাট আমরা কীভাবে যে সমস্যা তুলে ধরা এই যে স্পেশালি টু মেক শিওর দ্যাট উই আর অপোজিং দ্য গভর্নমেন্ট ওয়েন সামথিং ইজ গোয়িং রং বাট অলসো প্রপোজিং সলিউশনস সো যখন একটা মানে সমস্যাকে তুলে ধরা হয় অথবা প্রোটেস্ট করা হয় তার সাথে সাথে আমরা আবার সলিউশন প্রপোজ করছি আর যখন দেখতেছি যে গভর্নমেন্ট শুনতেছে না তখন কিন্তু পার্লামেন্টে এইটা নিয়ে সমাধান আলোচনা করা হচ্ছে ডিবেট করা হচ্ছে অ্যান্ড ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা কীভাবে হাইলাইট করছি যে ধরেন আমাদের বাংলাদেশি ক্যানাডিয়ান কমিউনিটির কথা বলেন অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি আপনি মেনশন করছেন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস সব কিছুর মানে ইনকাম কিন্তু বাড়ে নাই কিন্তু সব কিছুর দাম বেড়ে গেছে হেলথ কেয়ার নিয়ে কথা বলেন গত মানে 4 বছরে কিন্তু প্যান্ডেমিক আরও রিভিল করছে কত ডেঞ্জারাস আমাদের হেলথ সিস্টেম স্পেশালি যখন আমরা গত 10-15 বছরে কিন্তু ডিটিরিয়েট হইতে দেখতেছি ইমপ্রুভ হইতেছে না এই সমস্যাগুলো আমরা তুলে ধরছি কিন্তু তার সাথে সাথে আবার সলিউশনও দিছি আমাদের যে আমি নিজে একটা বিল আনছি বিল 98 যেখানে আমরা ইন্টারন্যাশনালি ট্রেন্ড প্রফেশনালসকে রেকগনাইজ করার জন্য গভর্নমেন্টকে এত প্রেশার তৈরি করছি গত স্পেশালি 2 বছরে যে গভর্নমেন্ট বাধ্য হয়েছে আমাদের বিল পাস করতে অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি দ্যাট এইটার কারণে এখন দেখবেন যে আমাদের লোকাল কমিউনিটির অনেক মানুষ ভালো কাজ পাবে আর অনেক মানুষ হেলথ কেয়ার সিস্টেম থেকে আরও কেয়ার রিসিভ করবে যেটা আগে সম্ভব হতো না because of the lack of human resources in our healthcare sector. So those are some of the work that we have been able to do because of the pressure that we created and the proposal of the solutions that we have made, which is really great. So opposition থাকা সত্ত্বেও আমরা এটা করতে পারছি and আমি স্পেশালি খুব প্রাউড ফিল করি যে আমি আমার কমিউনিটির জন্য যে কাজ করতে পারছি সেটা অনেক গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময় খুব বেশি আমরা দেখতে পাই আমি দুটো মেনশন করতে চাই একটা হচ্ছে ইসলামোফোবিয়া আরেকটি হচ্ছে এন্টি জুইস ক্যাম্পেইন আমি যদি একেবারে মানে সমান্তরালভাবে বলি যে হেট ক্রাইম এগুলোতে আমরা হেট ক্রাইম বেসিক্যালি অসম্ভব আকারে বেড়েছে বিশেষ করে গত 2 থেকে 3 বছর এবং প্রতিদিন এটা পুলিশের ভাষ্য যে প্রতিদিনই কোনো না কোনো রিপোর্ট তারা পাচ্ছেন যে এরকম ঘটনা ঘটছে ইসলামোফোবিয়ার ঘটনা ঘটছে এন্টি জুইস বিভিন্ন ক্যাম্পেইন ঘটছে হেট করা হচ্ছে হ্যাঁ এই যে বিষয়গুলো আমরা এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলি যেটা আমার কাছে খুব অবাক মনে হয় যে এনডিপি কনজারভেটিভ লিবারেল পার্টি সবগুলো দলই এগুলোর বিরুদ্ধে কথা বলছে কিন্তু কমছে না কেন আপনি একজন তরুণ পলিটিশিয়ান হিসেবে আপনার কাছে কি মনে হয় সব দল যদি মনেই করে যে এগুলো আসলে আমাদের সোসাইটি থেকে চিরতরে বন্ধ করতে হবে যে ধরনের হেট ক্রাইম হবে না কিংবা সচেতনতা তৈরি করতে হবে পুলিশ আরও কার্যকরী ভূমিকা নেবে কিন্তু ঘটছে না তো এই বিষয়গুলো সে ধরনের উদ্যোগী কোনো ভূমিকা আমরা দেখছি না কারণ কি আমি প্রথম যেটা মনে করি যে আমরা দেখতে হবে আমাদের গত ইলেকশন অথবা মানে গত 10-15-20 বছরের গভর্নমেন্ট ছিল কে পাওয়ারে ছিল যাদের মানে হু হ্যাড দ্য অ্যাবিলিটি টু মেক দোজ চেঞ্জেস কারণ হেট ক্রাইম কিন্তু বাড়তেছে অ্যান্ড আমরা মানে সব পলিটিশিয়ান মানে কথা বলতেছে কিন্তু কোনো অ্যাকশন দেখতেছি যে কমছে না এটাই আমার কোশ্চেন যে কমছে না এক্স্যাক্টলি অ্যান্ড সেটা হচ্ছে আমরা অনেক সময় যে একটা মানে দেখানোর জন্য অনেক কিছু করা হয় কিন্তু পরে কিন্তু মানে পার্লামেন্টে গিয়ে রিয়েল পলিসি চেঞ্জ করা হয় না অথবা রিয়েল অ্যাকশন নেওয়া হয় না কমিউনিটিতে যেটা হলে আমরা আরও এই হেট ক্রাইম আমরা করতে পারবো অ্যাড্রেস করতে পারবো সেটা ধরেন গত যখন মানে আমাদের লোকাল ভ্যান্ডালিজম অনেক হয় এটা ইসলামোফোবিয়া বলেন অ্যান্টিসেমিটিজম বলেন অনেক ধরনের রেসিজম অথবা হেট ক্রাইম যেটা বেড়ে গেছে অনলাইন হেট অনেক বেড়ে গেছে সো সেটার জন্য আমরা ফার্স্ট আমি যেটা বলবো যে আমরা কিন্তু এনডিপির কিন্তু গভর্নমেন্ট আসেনি যখন আমরা দেখতে পারি যে ওরা রিয়েল কি অ্যাকশন নিবে ফ্র্যাঙ্কলি স্পিকিং আর আরেকটা জিনিস হয়েছে যেটা আমি মনে করি যে এনডিপি ইজ দি অনলি পার্টি যে নিজে থেকে একটা বিল আনছে পার্লামেন্টে যেটা মানে ওয়ার দ্য ফার্স্ট পার্টি দ্যাট কেম ফরওয়ার্ড এন্ড সেড আমরা যে লোকাল কমিউনিটি অর্গানাইজেশন আছে ন্যাশনাল অর্গানাইজেশন আছে ওদের সঙ্গে মিলে কয়েকটা রেকমেন্ডেশন নিয়ে আমরা একটা বিল তৈরি করব যেটা আমরা রিচ আউট করব বাকি সব পার্টিগুলোকে ওদেরকে নিয়ে এক হয়ে আমরা এই বিলটা পাস করব সেটা ছিল আওয়ার লন্ডন ফ্যামিলি অ্যাক্ট এই বিলটা কিন্তু তৈরি করা হয়েছে লোকাল আর ন্যাশনাল লেভেল অর্গানাইজেশনকে নিয়ে এই ইসলামোফোবিয়া হেট ক্রাইম বন্ধ করার জন্য
which is to start at the education level, societal level. There is real investment to it, and there is commitment from police and to make sure that we're working all together to address it at the local grassroots level. সেটা কিন্তু এনডিপি আনছে, and we reached out to liberal ধরেন, conservative ধরেন, সবাইকে আমরা রিচ আউট করছি যেটা আপনাদের সাপোর্ট করতে হবে, and এটা রিয়েল অ্যাকশন নিতে হবে। আমরা এখনও এটার পুশ করতেছি, and I think this is a real commitment that you'll see from the NDP and only the NDP to make sure that that gets done. এনডিপির প্ল্যাটফর্ম নিয়ে যদি আমি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা দেখি যে এনডিপি যে কোনো নির্বাচনে, ফেডারেল অথবা প্রভিন্সিয়াল নির্বাচনের ক্ষেত্রে এনডিপির যে প্রতিশ্রুতিগুলো থাকে এগুলো খুব চমৎকার, শুনতে খুবই ভালো লাগে। কিন্তু ক্রিটিকরা সবসময় বলেন, এমনকি কখনো কখনো কোনো প্রতিশ্রুতির ব্যাপারে আমার কাছে মনে হয় যে এনডিপি শুধু প্রতিশ্রুতির কথাই বলে, কিন্তু সত্যিকার অর্থে এগুলোর বাস্তবসম্মত সমাধান করা সম্ভব কিনা এটা এই ধরনের কোনো গাইডলাইন কিংবা রোড ম্যাপ তাদের থাকে না। এই অভিযোগটি সবসময় রয়েছে। তো এবারের অন্টারিও প্রভিন্সিয়াল নির্বাচনে এনডিপির যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, আপনি কি মনে করছেন যে এই প্রতিশ্রুতিগুলো আসলে বাস্তবায়ন করা সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ আপনি যখন দেখবেন যে ফার্স্ট দুইটা জিনিস বলি আমি। ফার্স্ট যেটা হয়েছে যে যত মানে অনেক ভালো ভালো পলিসি যেগুলো পাস হয়েছে আমাদের মানে কানাডাতে অথবা প্রভিন্স অন্টারিওতে, সেগুলো কিন্তু অরিজিনালি এনডিপির প্ল্যাটফর্ম ছিল। সেটা আজকে আমাদের পাবলিক হেলথ কেয়ার সিস্টেম বলেন, যেটা আমাদের এনডিপির ফাউন্ডার টমি ডাগলাস হু ইনভিশনড ইট, proposed it as a premier in a different province, সেটা ন্যাশনালাইজ করা হয়েছে, and it was the founder of the NDP who brought it forward. And rent control বলেন, ওয়ার্কার্স রাইটস, অনেক পলিসিস কিন্তু এনডিপি নিয়ে আসে, তখন অন্য পার্টিরা অ্যাডপ্ট করে অথবা নেগোশিয়েট করে, যেটা আমরা করি। এখন মানে এই কারেন্ট সিচুয়েশনে দেখেন আমাদের ফেডারেল এনডিপি কিন্তু ইভেন দো দে আর ইন দ্য 4th পজিশন, তারপরেও কিন্তু গভর্নমেন্টের সঙ্গে নেগোশিয়েট করে ডেন্টাল কেয়ারের জন্য ফাইট করতেছে। And if this happens, এটা কিন্তু মানে ফুল অন মানে এত মনিউমেন্টাল একটা চেঞ্জ। ডেন্টালটা একটা বিরাট অর্জন আমি মনে করি। এক্স্যাক্টলি, যে আমাদের ধারণা ছিল এটা কখনোই সম্ভব না, সরকার এই পরিমাণ টাকা খরচ করার মতো সরকারের কোনো অ্যাবিলিটি নেই যে ডেন্টালটি। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা সম্ভব, এটা বাজেট দেওয়া হয়েছে, এন্ড অনেকেই বলতেছেন যে এটা কিন্তু এনডিপি বাজেট। লিবারাল গভর্নমেন্ট থাকা সত্ত্বেও কিন্তু এটা এনডিপি বাজেট, বিকজ এই বাজেটের অনেক কিছু এটা আমাদের ইনফ্লুয়েন্সে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মোস্ট ইন্টেগ্রাল পার্ট। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে এটা আমি করলাম অথবা উনি করলেন কোনো না, যত মানে অ্যাজ লং এজ দ্য পিপল, দ্য কমিউনিটিজ benefiting from it, that I think that's the most important part. And NDP সেটাই আমরা দেখতে পাচ্ছি যে ওদের পলিসি, ওদের প্ল্যাটফর্মরা অন্য পার্টিরা যখন অ্যাডপ্ট করে, that has improved the situation. And the other thing I would say is, এখন যখন আমরা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আমাদের পার্টির যে প্ল্যাটফর্ম দেখতেছি, সেটা কিন্তু ফুলি কস্টেড, ফুলি বাজেট মানে পাবলিশ করা হয়েছে, যে বাজেটে আমরা দেখাইছি যে কীভাবে এই প্ল্যাটফর্মে এই পলিসিগুলো ইমপ্লিমেন্ট করা সম্ভব। আর আরেকটা প্রশ্ন যেটা আমি সবসময় শুনি যে এনডিপি ওয়ান্টস টু ডু অল দিস থিংস, সেটা কীভাবে পে করবে, এই এত টাকা লাগবে কীভাবে পে করা হবে। আমি মনে করি যেটা অনেক সম্ভব, কারণ আমরা যখন দেখি যে গভর্নমেন্ট কীভাবে অনেক খরচ করতেছে, দের ইজ আ লট অফ ডিসরেসপেক্ট ফর ট্যাক্স পেয়ার্স। এটা কিন্তু ধরেন যে আমরা হাইওয়ে 407-এর ফরগিভনেস দেওয়া হয়েছে $1 billion রিসেন্টলি, সেই $1 billion কিন্তু আমরা রাখতে পারতাম, যেটা দিয়ে হেলথ কেয়ার সাপোর্ট দিতে পারতাম, স্মল বিজনেসের সাপোর্ট দিতে পারতাম। এখন যে এই যে স্টিকার নিয়ে অনেক করা হইতেছে, জাস্ট টু হেল্প সামবাডি ফর 1 month ফর $300-400, কিন্তু তারপরে কিন্তু ওদের পকেট থেকে অনেক টাকা যাবে। উই কুড হ্যাভ মেড শিওর দ্যাট পিপল আর এবল টু গেট দ্য সাপোর্ট দ্যাট দে নিডেড ডিফারেন্ট ওয়েজ, যেটা আমাদের গভর্নমেন্ট কিন্তু অনেক ওয়েস্টেজ করে। সো এনডিপির মেইন প্ল্যাটফর্ম হয়েছে যে আমরা ওয়েস্ট করবো না, আমরা মানুষকে রেসপেক্ট করবো, মানুষের যে ট্যাক্স দিতেছে আমরা ট্যাক্স পেয়ার্সকে রেসপেক্ট করবো, এবং আমরা মেক শিওর করবো যে মানুষের টাকা যেভাবে খরচ করা হয় সেটার মিসম্যানেজ যেন না হয়, ওয়েস্টেজ যেন না হয়। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি সরাসরি জানবো এটি, যে যেহেতু আপনি 4 বছর কাজ করেছেন, স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি ছিলেন, ডলি বেগমকে আবারও কেন পুনর্নির্বাচিত করবে জনগণ? আপনার কাছে কি মনে হয়, গ্রাউন্ডটা কি, যে কেন? আপনি সরাসরি ভোটারদের সাথে কথা বলছেন, তাদের ডোর নক করছেন, ডেফিনেটলি তো ভোটারদের অনেক অংশই আপনাকে বলছে ভোট দিবে, আবার অনেকে তো সরাসরি বলে যে না আমি ভোট দিব না। কেন ডলিকে আবারও পুনর্নির্বাচিত করতে হবে? I think, Mintu bhai, I would say, and to all the audience as well, আমরা যখন 2018-এ শুরু করলাম, তখন আমি কিন্তু মানে অনেক বড় বড় প্রমিস করতে চাইনি, কারণ আমি জানি যে অনেক সময় অনেক কিছু সম্ভব না। কিন্তু একটা যেটা প্রমিস ছিল যে আমি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারবো, আর মানুষের যে মানে কনসার্নস আছে সেগুলো হাইলাইট করতে পারবো। এন্ড আমি যতটুকু সম্ভব গত 4 বছর চেষ্টা করছি। অ্যান্ড আমার সব থেকে আই এম অলওয়েজ গ্রাউন্ডেড, আই মেক শিওর দ্যাট আই রিমেম্বার ওয়ার আই এম ফ্রম, আমার যে রুট
আমার যে কমিউনিটির মানুষ এই সব কিছু আমি মানে দ্যাট ইজ দ্য ফোরফ্রন্ট। এন্ড আমাকে যে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল এই রেসপন্সিবিলিটি আমি মানে রেসপেক্ট করার, এই রেসপন্সিবিলিটি ক্যারি করার গত 4 বছর আমার সেটাই আমার আশা ছিল, আমার চেষ্টা ছিল। অ্যান্ড I think I've done a good job of doing that as well and making sure that how do I continue to be the local representative. আমরা কিন্তু পুরো মানে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ করছি। আমরা চেষ্টা করছি যে লোকাল রিপ্রেজেন্টেশনকে কীভাবে অ্যাকাউন্টেবল করা হয়, কীভাবে মেক শিওর করা হয় যে দে আর ট্রান্সপারেন্ট, অল অফ দোজ থিংস। অ্যান্ড আমার এই চেষ্টার কারণে আমি মনে করি যে অনেক মানুষ এই কাজগুলো দেখতে পারছেন, আমাদের অ্যাচিভমেন্ট সেগুলো দেখতে পারছেন। আর আমাদের যদি মানে কখনো কোনো ফিডব্যাক লাগে সেটাও এসে বলতে পারতেছেন। এন্ড 4 বছরেও কিন্তু অনেক কিছু করা সম্ভব না, এটাও বুঝতে পারছেন। অ্যান্ড আই হোপ দ্যাট আমাদেরকে এই যে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল এইটা আমি ক্যারি করার জন্য আই থিঙ্ক দে উইল বি এবল টু trust me again and hopefully support me and so that we can continue doing the work that we started. আরেকটা জিনিস আমি আসলে যোগ করতে চাই, সেটা হচ্ছে যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা, যে আমরা বেশ কিছু সিনিয়র গ্রুপের সঙ্গে আমরা বিভিন্ন সময় কাজ করার সুযোগ হয়। একটা খুব পজিটিভ একটা ফিডব্যাক আমরা গত 1 বছর ধরে পাচ্ছি ডলি বেগমের ক্ষেত্রে, এবং আপনি নিশ্চয়ই সেটা অবগত। সেটা অনেকেই খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন যে কোভিডের সময় আপনি অনেককে ফোন করেছেন যে তারা ভ্যাকসিন পাচ্ছে কিনা, তাদের ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং অনেক ক্ষেত্রে আপনি ভ্যাকসিন সেন্টারগুলো আপনি ভিজিট করেছেন, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা জানবার জন্য। ডেফিনেটলি এই ধরনের ফিডব্যাক আপনিও যখন নক করছেন ভোটের দরজাতে এবং ভোটারদের দরজাতে, তখন ডেফিনেটলি এই ধরনের ফিডব্যাক তো আপনিও অবশ্যই পাচ্ছেন, তারা সেই ফিডব্যাকটি আপনাকে অবশ্যই দিচ্ছে। এবং এটাও কমিউনিটি এঙ্গেজমেন্টের এটা একটি বড় একটি আমি বলবো যে আপনার সাফল্য। ধন্যবাদ মিন্টু ভাই। আমি আসলে আমরা যখন ডোর নক করতেছি এখন অনেক সময় শুনতেছি যে মানে ওরা কিভাবে বেনিফিট করছেন গত 2 বছর অ্যাকচুয়ালি ভ্যাকসিন সাপোর্ট বলে, অথবা অ্যাওয়ারনেস, অথবা অন্য যখন কেউ ফ্যামিলি মেম্বার্স হসপিটালে আটকা পড়ে গেছেন তারপর কিভাবে ট্রান্সফার করা হয়েছে অন্য হসপিটালে বিকজ ক্যাপাসিটি চলে গেছিলো এখানের। সো উই হ্যাভ বিন এবল টু হেল্প আ লট অফ পিপল উইথ আ লট অফ ডিফারেন্ট থিংস ডিউরিং দ্য লাস্ট 2 years of the pandemic. মানে ভ্যাকসিন তো আসলে অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, শুরুর দিকে খুব বড় ক্রাইসিস ছিল যে আদৌ ভ্যাকসিন সবাই পাবে কিনা, আর মানে অলমোস্ট হাহাকারের মতো জাস্ট। এন্ড যখন 10,000-এর মতো মানুষ ভ্যাকসিনের জন্য সাইন আপ করছে, পরের দিন থেকে কিন্তু আবার ক্যান্সেল হয়ে গেছে 10,000 ভ্যাকসিন। সো সেটাও আমি মানে অ্যান্ড উই হ্যাড টু ফাইট ইন পার্লামেন্ট। মানে পার্লামেন্টে আমরা মনে হয় পুরো 2-3 মাস অলমোস্ট এভরি সিঙ্গল ডে এই ইস্যুটা আমরা তুলে ধরছি যে কীভাবে আমাদের কমিউনিটি স্পেশালি স্কারবোরোকে নেগলেক্ট করা হইতেছে, কীভাবে স্কারবোরোকে আমরা স্কারবোরোর মানুষকে হাইলাইট করা হইতেছে না, ইভেন দো আমাদের লোকাল মানুষ one of the highly infected areas of the province. তারপরেও কিন্তু আমরা less care, less PCR testing, rapid testing, especially vaccines আমাদেরকে দেওয়া হইতেছিল। সো যখন আমরা এগুলো হাইলাইট করলাম তখন দেখলাম যে তারপরেও মিনিস্ট্রি কিছু করতেছে না। সো তারপরে আমরা আসলে উই ফাউন্ড ডিফারেন্ট ওয়েজ, যেটা আমি বললাম যে আমরা যখন সলিউশন বের করতে পারতেছি না একটা ওয়ে, উই ফাউন্ড ডিফারেন্ট ওয়ে। সো উই ওয়েন্ট টু দি হসপিটালস। আমরা মাইকেল গ্যারেন হসপিটালের সাথে স্কারবোরো হেলথ নেটওয়ার্কের সাথে মিলে আমরা ভাবলাম যে কীভাবে আমরা লোকাল ক্লিনিক আনতে পারি, কারণ তাইলে মানুষ নিজে হেঁটে হেঁটে গিয়ে ভ্যাকসিন দিতে পারবে, খুব অ্যাক্সেসিবল হবে। সো উই ওয়ার এবল টু গো অ্যান্ড ব্রিং লটস অফ ভ্যাকসিন ক্লিনিক্স, রিমোট ক্লিনিক্স হিয়ার অ্যান্ড মেক ইট অ্যাক্সেসিবল। সিনিয়রদের জন্য আমরা ওদের বাসায় গিয়ে কীভাবে দেওয়া যায়, অথবা সিনিয়র বিল্ডিংয়ে কীভাবে ভ্যাকসিন পাঠানো যায়, সেটাও আমরা উই মেড শিওর দ্যাট হ্যাপেন্স অ্যাজ ওয়েল। তারপরে যখন মানে টিটিসি ড্রাইভার্স ফর এক্সাম্পল অথবা প্যারামেডিক্স ভ্যাকসিন পাইতেছিল না, ওদেরকে হাইলাইট করা আলাদা কুপন দেওয়া হয়েছে আমি জানি, যে যাতে তাদেরকে লাইনে দাঁড়াতে না হয়, তারা যেন অন ডিউটি এসে ভ্যাকসিন দিয়ে আবার চলে যেতে পারে, 5 মিনিটের মধ্যে ওরা করতে পারবে। অ্যান্ড আমরা সেটা মানে আমি যখন দেখলাম যে আমাকে রিচ আউট করতেছে ইন্ডিভিজুয়ালি, যে কেউ বলতেছে যে আমি একজন প্যারামেডিক কিন্তু আমি পাইতেছি না, অথবা আমার বাবা একজন সিনিয়র মানুষ, 96 years old, কিন্তু উনি ভ্যাকসিন পাইতেছে না। সো আমি ভাবলাম যে কীভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি, কারণ মিনিস্ট্রি কিছু করতেছে না আমাদের জন্য। সো এই জন্য আমরা অন্যভাবে গিয়ে সলিউশনটা আনলাম, আমরা হসপিটালের সঙ্গে কাজ করে করলাম। অ্যান্ড থ্যাঙ্কফুলি উই বিকেম ওয়ান অফ দ্য লোয়েস্ট
COVID infected areas after we were highly vaccinated and had the support that we needed in the area. And I'm really proud that যেটা আমি মানুষের জন্য করতে পারছি, আমাদের লোকাল কমিউনিটির জন্য আনতে পারছি। এইটার সূত্র ধরে আরেকটা জিনিস আমি বলতে চাই, এটি অনেক সময় আমরা অনেককে পাঠিয়েছি আপনার অফিসে, এমন হয়েছে যে আপনাকে ফোন দিতে হয়েছে তা না, যে বলেছি যে ঠিক আছে আমরা ফোন নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে ইমিগ্রেশনের ক্ষেত্রে, কারণ আমাদের অনেক মানুষের ইমিগ্রেশনের ইস্যু রয়েছে আমাদের কমিউনিটিতে, স্কারবোরো সাউথ ওয়েস্টের অন্য কমিউনিটির লোকদের মধ্যে রয়েছে। যদিও এটা খুব বেশি হেল্প করতে পারে না লোকাল এমপিপি, কিন্তু তারপরও আমি দেখেছি অনেকের ক্ষেত্রে আপনি চেষ্টা করেছেন যে সর্বোচ্চটা কিভাবে তাকে সাপোর্ট দেওয়া যায়, বিভিন্ন রকম তাকে চিঠি দিয়ে যোগাযোগ করে মিনিস্ট্রিতে। তো এটার জন্য আপনাকে আমি আসলে আজকে অফিসিয়ালি সাধুবাদ জানাই, এবং আমি আশা করব ভবিষ্যতে যখন আপনি পুনর্নির্বাচিত হবেন এভাবে কমিউনিটির জন্য কাজ করবেন। থ্যাংক ইউ সো মাচ মিন্টু ভাই। আমরা চেষ্টা করছি আমাদের, বিকজ ইমিগ্রেশন প্রভিন্সিয়াল না, তারপরও যখন কেউ রিচ আউট করছে, স্পেশালি আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেকেই আছেন যে পুরো সিস্টেম কীভাবে মানে প্রভিন্সিয়াল অথবা ফেডারেল সিস্টেমের যে ডিফারেন্সিয়েশন অনেকে বুঝতে পারেন। সো তারপরে আমরা চেষ্টা করছি যে কীভাবে ওদেরকে ইনফরমেশন দেওয়া হয়, আমাদের ফেডারেল কাউন্টারপার্টের সঙ্গে করা হয়। অ্যান্ড স্পেশালি যারা আছেন যে, আর দি আদার থিং দ্যাট আই ওয়াজ রিয়েলি হ্যাপি, আমাদের পার্টি থেকে আমাকে যখন ইমিগ্রেশন সিটিজেনশিপ আর ফরেন ক্রেডেনশিয়াল রেকগনিশনের পোর্টফোলিওটা দেওয়া হলো, তখন আমি আরও শিখতে পারলাম যে কীভাবে আমাদের লোকাল কমিউনিটি সাহায্য করা যায় উইথ ডিফারেন্ট ওয়েজ, অ্যান্ড টু বি এবল টু ডু দ্যাট আই এম রিয়েলি হ্যাপি দ্যাট পিপল বেনিফিটেড ফ্রম দ্যাট। আমি আপনার ফেসবুক পোস্টে দেখলাম গত 17 মে অনেকগুলো লঞ্চ সাইন আপনার ভেঙে ফেলা হয়েছে। আসলে কানাডার মতো দেশে এটা শুধু আপনার রাইডিংয়ে না, আমি আরও বেশ কয়েকটি রাইডিংও দেখেছি যে নানানভাবে, এবং বেশিরভাগই ঘটানো হয়েছে যারা মানে ক্ষমতাসীন এমপিপি, ক্ষমতাসীন বলতে আমি বোঝাচ্ছি যেমন স্কারবোরো সাউথ ওয়েস্টে আপনি রানিং এমপিপি, এদেরটাই বেশি ঘটেছে। কারণটা কি? এরকম ঘটনা কানাডার মতো দেশে আমরা তো চিন্তাও করতে পারি না, কিন্তু তারপরও ঘটছে। আসলে এটা মানে obviously it is a little disappointing, যেটা মানে it does make you think a little bit, and মন খারাপ হয় একটু যে কেন এরকম করা হচ্ছে, especially when the comments are very degrading. And তারপরে আমি মনে করি যে আমরা আসলে আমি যখন ডোর নকিং করি, আমরা যেভাবে মানে যে ওয়েলকামটা পাই, আমি যখন আমার কনস্টিটিউয়েন্ট কারোর সঙ্গে কথা বলি, that love and that support makes everything সব কিছু মানে it makes everything worth it. But এই যে লঞ্চ সাইন বলেন, আর আজকে সকালেও আমাকে আসলে দেখানো হয়েছে একটা ছবি দেখানো হয়েছে আমার লঞ্চ সাইনে আবার ভ্যান্ডালাইজ করা হয়েছে। আই থিঙ্ক দ্যাটস সাম পিপল হু ওয়ান্ট টু শো ডিসেন্ট। অ্যান্ড আমি বলি যে আমাদের অফিস যদি আপনি চিন্তা করেন, সবসময় কিন্তু একটা ওয়েলকামিং স্পেস ছিল। আমি নিজে চেষ্টা করছি যে রিগার্ডলেস অফ হুইচ পার্টি ইউ বিলং টু, রিগার্ডলেস অফ হোয়াট ইউর বিলিভস আর, মানে আপনি সবসময় ওয়েলকাম, আমাদের সঙ্গে আসেন, কথা বলেন। আমার যদি মানে কোনো এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার, ইউ শুড বি এবল টু ডু ইট উইথ ইউর এমপিপি অ্যাজ ইউর লোকাল রিপ্রেজেন্টেটিভ, অ্যান্ড আই ওয়েলকাম দ্যাট। অ্যান্ড আই এম রিয়েলি ইট ইজ ভেরি কনসার্নিং বিকজ এই ধরনের আসলে পলিটিক্সটা বন্ধ করতে হবে, এটা মানে অ্যাকসেপ্টেবল না। অ্যান্ড আই থিঙ্ক স্পেশালি রেশালাইজ পিপল যারা আমরা পলিটিক্সে জয়েন করতেছি, আমাদের জন্য sometimes it's a little bit more that we face. I think that as a woman, as a racialized woman, that I face that a little bit more. And এটা আমি দেখছি যে শুধু আমার পার্টি না, অন্য পার্টিরও রেশালাইজ ক্যান্ডিডেট যারা আছেন ওরাও এরকম ফেস করেন। সেটা আমি মনে করি যে আমরা আরও মানে আমি চেষ্টা করতেছি যে তারপরেও আমরা কীভাবে স্ট্রং হয়ে এগিয়ে যেতে পারি, so that we can encourage the rest of people who are racialized, who are young, to be able to be encouraged and to continue doing the work that they need to do, so that they're inspired. আমরা আশা করি এই সমস্ত অশুভ প্রবণতাগুলো বন্ধ হবে, বিশেষ করে কানাডার মতো দেশে, কানাডার রাজনীতিতে এই জিনিসগুলো আসলে আমাদেরকে খুবই কষ্ট দেয়, যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। ডলি, আপনি 4 বছর কমিটির সঙ্গে ছিলেন, আমরা দেখেছি কমিউনিটির বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন আয়োজনে, কমিউনিটির সুখে দুঃখে সবসময়, এবং স্কারবোরো সাউথ ওয়েস্টে বেশ কিছু আমাদের জন্য অবাঞ্ছিত দুঃখজনক ঘটনা ঘটেছে, আমাদের মসজিদে হামলা হয়েছে এবং আরও কিছু ঘটনা রয়েছে। সেসব জায়গাতে আপনার সবসময় সরব উপস্থিতি আপনার ছিল, কমিটির সাথে কাজ করেছেন, শুধু একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসাবে না, একজন এমপিপি হিসাবে এই এরিয়ার। আপনার কাছে কি মনে হয় আমাদের কমিউনিটির কোন জিনিসগুলো খুব জরুরি করা দরকার কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাবার জন্য?
দ্যাটস আসলে মানে সব থেকে মনে হয় ইম্পর্টেন্ট যে সিচুয়েশনটা আমরা অথবা প্রশ্ন যেটা দ্যাট উই হ্যাভ টু অ্যাড্রেস রাইট নাও এটা হয়েছে যে কীভাবে আমরা এই যে প্যান্ডেমিকের পরে এই যে মানে এত ক্রাইসিসের পরে আমরা কীভাবে এগিয়ে যেতে পারি আমাদের বাংলাদেশি কানাডিয়ান কমিউনিটি বলে অথবা আমার স্কারপুর সাউথ ইস্টের কনস্টিটিউয়েন্সি বলেন we have to do so much more and the number one issue I think is affordability সেটা হাউজিং এর ক্ষেত্রে অথবা হেলথ কেয়ার ক্ষেত্রে অথবা প্রপার মানে জবস all of those things are encompassing that আর আপনি যেটা বলেন যে আমরা ওই যে মানে মসজিদের যে অবস্থা হয়েছে অথবা মানুষ যে সেফ ফিল করার জন্য ইয়ে হওয়া তারপর we talked about Islamophobia and hate crimes আমি মনে করি যে আমি আসলে মানে আমি একটা রেসপন্সিবিলিটি সবসময় ক্যারি করি যে এটা হয়তো নিজেকে দেওয়া হয়েছে যে আমার অনেক কাজ করতে হবে লোকাল মানুষের জন্য আমার কমিউনিটির জন্য আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব সবার পাশে দাঁড়ানোর কারণ আমি মনে করি যে আমার একটা ফ্যামিলি আছে বড় এখানে যে আমাকে একটা দায়িত্ব দিচ্ছে যে আমি হাউ ডু আই মেক শিওর দ্যাট আই ডু দ্যাট ওয়ার্ক ধন্যবাদ আপনাকে এবং যেহেতু আপনি 4 বছর কমিটির সঙ্গে ছিলেন শুধুমাত্র একজন এমপিপি তা নয় বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে কমিউনিটির একজন সক্রিয় মানুষ হিসাবে আপনি চেষ্টা করেছেন কমিউনিটিকে হেল্প করার জন্য শুধু স্কারবোরো সাউথ ওয়েস্ট আমি বলবো না সাউথ ওয়েস্টের বাইরেও বিভিন্ন জায়গায় আপনি গিয়েছেন হেল্প করার চেষ্টা করেছেন আমি তো কিছু উল্লেখই করেছি তো আমি আশা করি আগামী নির্বাচনে তারা তাদের ভালোবাসার প্রতিদান আপনাকে দিবেন থ্যাংক ইউ আমি কৃতজ্ঞ যে আমি আমার যে লোকাল মানুষের সাপোর্টও পাইছি আমি আরেকটা জিনিস এটা সাম্প্রতিক সময় আলোচনায় এসেছে আমি যদি সরাসরি বলি আপনাকে এটা হচ্ছে আর গত 18 মে আমি দেখলাম যে সিটিভি নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের 41 জন এমপিপির রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট রয়েছে তো আমার সাধারণ নলেজ আমি যতদূর জানি যে কানাডার যে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারে বৈধ ইনভেস্টমেন্ট এক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই তো এইখানে আসলে অপরাধের পার্টটা কোথায় কিংবা একজন এমপি কিংবা এমপিপি কিংবা একজন কাউন্সিলর যদি ইনভেস্টমেন্ট করে সেখান থেকে যদি তারা গেইন করে এবং আরেকটা বড় বিষয় এসেছে যে এনডিপি একটু লেফটিস্ট প্যাটার্নের দল এনডিপি সবসময় এই অ্যাফোর্ডেবিলিটি নিয়ে কথা বলে হাউজিংয়ের যাতে সবাই হাউজিং সুবিধাটা পায় এগুলো নিয়ে কথা বলে এজন্য বলা হচ্ছে যে এই জিনিসগুলো একজন এমপিপি হিসাবে হয়তো করা উচিত হয়নি কিন্তু ব্যক্তিগতভাবে যদি আপনি আমার মতামত জানতে চান আমি এখানে এমন কিছু দেখছি না যেটা হয়তো আইনগত অন্যায় কিংবা নৈতিক কোনো অন্যায় যে কোনো ইনভেস্টমেন্ট থাকতে পারে আমার এক বন্ধু রয়েছে এমপিপি তার 4টি বাড়ি রয়েছে যেটার ভ্যালু অলমোস্ট 9 থেকে $9.5 মিলিয়ন বেশি যেটিতে তিনি পৈতৃক সূত্রে পেয়েছেন বাড়ির দাম বেড়েছে সে বাড়িগুলো এখন আমার ধারণা প্রায় দ্বিগুণের মতো ভ্যালু তৈরি করেছে সেখানে অপরাধের পার্টটা কোথায় আপনি কি মনে করেন যদি আমি একজন ডলি বেগম না হয়ে আপনি একজন এমপিপি যদি আপনার নামটি এসেছে এবং এটা নিয়ে আমার আরেকটি কোশ্চেন আছে সেটা আমি পরে করবো আপনার অ্যানালাইসিসটি কি হঠাৎ করে নির্বাচনের আগে এই ধরনের প্রতিবেদন কেন আসলে মিন্টু ভাই দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম আমরা যে এই যে নির্বাচনের সময় মানে এরকম আমরা এক্সপেক্ট করি যেটা যে একটু মাডি করে কোনো নিউজ দেওয়া হয় সেটা আসলে কোনো বড় ব্যাপার না কারণ আমি যখন আমরা মানে রুটিনলি প্রতিদিন সকালে যখন আমাদের মিডিয়া স্ক্যান করা হয় আমার টিম আমাকে বলছে যে এরকম একটা নিউজ আর্টিকেল আসছে সো যেটা দেখে আসলে আমরা এত গুরুত্ব দেই নাই কারণ এটা এনডিপি বলেন অথবা অন্য কোনো পার্টি বলে আমরা যখন মানে হাউজিং নিয়ে কথা বলি এর মানে না যে আমরা চাই না একজন মানুষ বাড়ি কিনুক দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল থিং আমাদের যে পলিসি আছে আমরা কিন্তু বড় একটা সেকশন আছে যে কীভাবে আমরা মানুষকে সাহায্য করতে পারি যে একজন নিজের বাড়ি ওন করতে পারবে এখানে অনেক লোকাল কমিউনিটির মানুষ আছেন যারা অনেক কষ্ট করে অনেক মেহনত করে টাকা জমিয়ে মানে একটা ডলার জমিয়ে তারপরে কিন্তু বাড়ি কিনতেছেন যেটা মানে ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং যে এরকম একটা নিউজ আর্টিকেল বের হয়েছে আই ওয়ন্ট ডিনাই এটা ডিসঅ্যাপয়েন্টিং কারণ আমার বাবা মা কিন্তু বাড়ি কিনছিলেন 2005 সালে অনেক কষ্ট করে টাকা জমিয়ে যেভাবে আমাদের লোকাল কমিউনিটির মানুষ যেখানে আমরা বড় হয়েছি আমার বাবা মা এখনও এখানে থাকেন অ্যান্ড যেটা বলা হয়েছে যে আর্টিকেলে যে আমার পুরো মানে ফ্যামিলির ইয়েটা সো আই থিঙ্ক দিস ইজ কমপ্লিটলি নর্মাল যে একটা এই যে ভ্যালিউ অ্যাপ্রিসিয়েট করছে থ্রু আউট দ্য লাস্ট 15-17 ইয়ার্স ফ্রম 2005 দ্যাটস কমপ্লিটলি ফাইন এন্ড আমি প্রাউড ফিল করি যে আমি আমার বাবা মার সাথে দাঁড়াইতে পারছি টু বি এবল টু ওন সামথিং হুইচ ইজ ইনক্রেডিবল আই থিঙ্ক এন্ড আমি আমার লোকাল কমিউনিটি যারা চেষ্টা করতেছেন
It's something that's absolutely normal. আরেকটি জিনিস কি আপনার কাছে মনে হয়নি, যেটি আমার কাছে অনেকবারই মনে হয়েছে, রিপোর্টটি আমি কয়েকবার পড়েছি, ভিডিওটিও দেখলাম কয়েকবার, যে মোটিভ বোঝার জন্য, কারণ যখন একটি রিপোর্ট হয় এটা মোটিভটা বোঝা যায় যে মোটিভটা কি। প্রথমত যাদের কথা উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে 41 জন এমপিপি, কিন্তু নামমাত্র দেওয়া হয়েছে 4 থেকে 5 জনের, এইটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে সেখানে আপনাকে 2-3 বার পয়েন্ট করা হয়েছে যে এটা আপনাদের কারোই বক্তব্য নেওয়া হয়নি, কিংবা তারা আমার ধারণা যোগাযোগও করেনি বক্তব্য নেবার জন্য, তাহলে তারা রিপোর্টে উল্লেখ করতো যে আমরা তাদের বক্তব্য নেবার জন্য চেষ্টা করেছি। আর আরেকটা বিষয় এরকম, যেটি আপনি একটু উল্লেখ করেছেন আগের আলোচনাতে, যে একজন এশিয়ান হিসাবে, একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসাবে এই চ্যালেঞ্জগুলো তো সবসময় থাকে, যে আগে যারা যাচ্ছে কিংবা রাজনীতিতে তারা যারা ভালো করবার চেষ্টা করছে, এই ধরনের রিপোর্টগুলো করে তাদেরকে আরেকটু দমিয়ে দেবার চেষ্টা করা, সেরকম কি আপনার কাছে মনে হয়নি? ওয়েল, আমি একটা একটু মেমোরি লেনের একটা কথা বলি। যখন আমি পার্লামেন্টে প্রথমবার ঢুকি, তখন আমি যখন ওয়ালের দিকে তাকাই, আমার মতো কেউ দেখতে না। সব ছবি যদি দেখেন আমাদের মতো দেখতে না। অ্যান্ড সেটা এখনও আছে, এখনও কিন্তু এই ট্রেন্ডটা চেঞ্জ হয় নাই আমাদের। এখন আমি আস্তে আস্তে দেখতেছি যে আমি বাংলাদেশি ক্যানাডিয়ান হিসাবে আমি দেখি যে আমার আই রিমেম্বার আমি যখন পার্লামেন্টে প্রথমবার কথা বলি, আই রেজ দ্যাট আই ফেল্ট লাইক আ স্ট্রেঞ্জার ইন দিস হাউস বিকজ দ্যাট নো ওয়ান হিয়ার লুকড লাইক মি। এন্ড সেইটা আমাদের চেঞ্জ করতে হবে। সেটা কিন্তু হিস্টোরিক্যাল একটা সিস্টেমিক ব্যারিয়ার, যেটা আমাদেরকে অনেক উই হ্যাভ টু ব্রেক দ্যাট সিলিং টু গেট দেয়ার। অনেক পুশ করতে হবে, অনেক প্রেশার তৈরি করতে হবে এটা করার জন্য। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম উইথ দিস হোল থিং। এইটা যেটা কোনো নিউজ স্টোরি বলেন, অথবা আমাদের কাজের যে চাপ বলেন, অথবা কোনো ব্যারিয়ার্স বলেন, যখন আমরা কোনো একটা চেঞ্জ করতে, অনেক ভালো একটা চেঞ্জ করতে চেষ্টা করতেছি, তখন এরকম হয়। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট আমি গত 4 বছর অথবা এর আগেরও যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি অথবা আগের যে কমিউনিটি কাজ করছি, আমি এক্সপেক্ট করা শুরু করছি এটা যে যেরকম ঘটতে পারে। And we just have to rise above that and make sure that we fight harder. And আমাদের কমিউনিটির অনেক সাপোর্টও আছে। আর আমরা যদি সবসময় মনে রাখি যে আমরা কার জন্য করতেছি, আমার যে নেক্সট জেনারেশন, আমাদের ইয়াঙ্গার যারা আছে, ওদের জন্য যে আমরা যেটা তৈরি করতেছি, তখন কিন্তু আপনি you come back to the ground and make sure what's most important. And for me, that's been the most important part, which is why I wake up every morning. I remember the responsibility that's given to me, and I think that helps me get through the day, and I do the work that I have to do. না, থ্যাংক ইউ, খুব চমৎকার বলেছেন। আমরা একদম শেষ পর্যায়ে ডলি, আমি যদি সরাসরি আপনাকে খুব সংক্ষেপে বলতে বলি, নির্বাচনের আগে স্কারবোরো সাউথ ওয়েস্টের ভোটারদের জন্য আপনি কি বলবেন? আমি বলবো যে আমরা গত 4 বছরের যে আমাদের মেহনত, গত 4 বছরের আমরা যে কষ্ট করছি আমাদের কমিউনিটির জন্য, স্পেশালি আমি চেষ্টা করছি যে আপনারা যারা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন 2018-এ, তখন কিন্তু আমাকে অনেকেই চিনতেন না। তারপরও নিজের মনে করে, নিজের বোন, নিজের মেয়ে মনে করে অনেকেই পাশে দাঁড়ালেন। অ্যান্ড এই যে একটা ভরসা, এই একটা ট্রাস্ট, যেটা আসলে I feel like I owe it every single day. And that's been really, really important to me. গত 4 বছরের প্রতিটা দিনে আমি সবসময় মনে রাখতাম এটা। আর আমরা অনেক কাজও করতে পারছি, অনেকে দেখছেন এটা। আমাদের কাজের যে একটা সফল যে the solutions that we have been able to, what we have achieved, people have seen that as well. সেটা অনেক ক্ষেত্রে বলেন, হেলথ কেয়ার বলেন, রোড সেফটি বলেন, a lot of these different issues যেটা আমরা রেজ করতে পারছি। সো আই হোপ দ্যাট মানুষ এটা মনে করে, এটা মনে রেখে আবার এগিয়ে আসবেন। আর এবার আমাদের কাজের উপর করে শুধু বাংলাদেশি ক্যানাডিয়ান অথবা একটা সাউথ এশিয়ান মেয়ে অথবা a young woman from Scarborough, not just that, but also because we have a proven track record of really working hard for the community. And এটা দেখে আমরা যে আশা করতে পারি যে আমাদের এই সাফল্যটা আবার আমরা আনবো জুন 2 ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মিন্টু ভাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম ডলি বেগমের কথা। তার সঙ্গে আলাপচারিতায় অনেক কিছুই উঠে এসেছে। যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা বুঝতে পারছেন যে আসলে একজন বাংলাদেশি ক্যানাডিয়ানের এই যাত্রাটা আসলে খুব সহজ যাত্রা নয়। নানান প্রতিকূলতা থাকে, প্রতিবন্ধকতা থাকে, কিন্তু এগুলো কাটিয়ে ওঠা তখনই সম্ভব হয় যখন কমিউনিটির প্রতিটি মানুষ তার পাশে এসে দাঁড়িয়ে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং তার সঙ্গে কাজ করবে, যেটা আমরা গত নির্বাচনের সময় দেখেছিলাম। এবারও নির্বাচনে আমরা দেখছি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ, বিশেষ করে ইয়াং বড় একটি গ্রুপ
গ্রুপকে দেখছি যারা তার সঙ্গে ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে, বিভিন্ন কমিউনিটির মানুষ তাকে সমর্থন জানাচ্ছে, তার জন্য কাজ করছেন। কারণ গতবারের নির্বাচনে বেসিক্যালি তাকে একটি সুযোগ দেওয়া হয়েছিল। গত 4 বছরে আমি মনে করি সেই সুযোগটিকে কাজে লাগিয়ে তার যোগ্যতা প্রমাণ করেছে। বাকি সিদ্ধান্ত আপনাদের। বলবো যারা স্কারবোরো সাউথ ওয়েস্টের রয়েছেন অবশ্যই ভোট দিবেন। অ্যাডভান্স পোলিং চলছে, সম্ভব হলে সেখানে গিয়ে আপনার ভোটটি দিতে পারেন। আর আপনি যদি স্কারবোরো সাউথ ওয়েস্টের ভোটার না হন, আমি অনুরোধ করব আপনার প্রিয়জন যারা রয়েছে তাদেরকে বলবেন ভোটে অংশ নিতে এবং ডলির জন্য শুভকামনা করতে। এবং তারা যদি মনে করেন ডলি যোগ্য প্রার্থী, 4 বছরে সে তার যোগ্যতা প্রমাণ করতে পেরেছে, অবশ্যই বলবো বাংলাদেশি ক্যানাডিয়ান হিসাবে, আমাদের মেয়ে হিসাবে তার অগ্রাধিকার এবং দাবি রয়েছে ভোটটি পাবার জন্য। সবাই ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।